চরের মাঝখানে বিশাল বড় তাল গাছ। পাশে একটা তাল গাছ আছে, কিন্তু সে তাল গাছটা একদম মরার মতো। এই বড় এই সুবিশাল তাল গাছের দিকে তাকিয়ে আছেন মুক্তার মিয়া। মুক্তার মিয়া বেটে খাটো মানুষ। এই গ্রামে ধান কেটে বিভিন্ন কাজ করে তিনি নিজের সংসার চালান। আজকে তিনি এই গাছের দিকে তাকিয়ে আছেন কারণ এই গাছের নিয়ে অনেক কিচ্ছা কাহিনী তিনি নিজে শুনেছেন। এমন একটা ঘটনা, যে ঘটনা অনেক আগে নাকি ঘটেছিল। ওই হিন্দু পাড়ায় এক ব্যক্তি মারা গিয়েছিল, বাসুদেব। তো বাসুদেবের যখন সৎকারের কাজ শুরু হবে, তো শ্মশানঘাট অনেক দূরে, এবং সেদিন অনেক বেশি বৃষ্টি এবং কোথায় দাহ করবে তারা, কোথায় সৎকারের কাজ করবে সেটা ঠিক করতে পারছিল না। তাদের মধ্যে থেকে একদল চাইছিল বাড়ির ভেতরেই করে ফেলতে, আবার তাদের ভেতরে আরেক দল বলছিল যে না, বাড়ির ভেতরে না করে বাইরে করতে। তারা চাইলে দাফনও করতে পারত, কিন্তু তারা দাহের প্রক্রিয়াটাই সম্পন্ন করবেন। এখন সেদিন যখন এত বৃষ্টি হচ্ছে, চারপাশে লাকড়িগুলো পর্যন্ত ভিজে গেছে সব। এখন বাড়ির ভেতরে তো দাহ করা সম্ভব না, এবং অন্য কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারোর জমিনের উপরে তো করা যাবে না। বাকি থাকলো একটা জায়গা। কোথায়? এই চরের এই জায়গাটায়, এই যে বড় তাল গাছ, এর সাথে লাগোয়া আরেকটা ছোট তাল গাছ আছে, যেটার উপরে বজ্রপাত পড়েছিল, যার কারণে ওই তাল গাছ ভাঙা অবস্থায়ও তখনও রয়েছে সেখানে, আধপোড়া অবস্থায়, কিন্তু মৃত। এই জায়গাটায় দাহ করা যেতে পারে, কারণ এই জায়গার কোনো ওয়ারিশ নেই। এই জায়গাটা শুধুমাত্র পড়ে থাকা এক টুকরো জমিন। তো সেই দিন রাতে লাকড়ি সবকিছু নিয়ে এক এক করে সেখানে যে সবাই পৌঁছায়, তারপরে তারা সে বাসুদেবের লাশ নিয়ে সেখানে এসে পৌঁছায়। কিন্তু প্রচন্ড বৃষ্টি, গ্রামে সেই সময় পলিথিন পাওয়া যেত না। ওই লাকড়ি যাতে সম্পূর্ণ ভেজে না যায় তার ঠেকানোর আপ্রাণ চেষ্টা চলছিল, কিন্তু ওই প্রচন্ড বৃষ্টি একসময় কমে আসে। চারপাশে ব্যাঙের ডাক, বিভিন্ন পোকামাকড়ের ডাক। এই চরের ভেতরে হেঁটে হেঁটে সবাইকে এই পাশ থেকে ওই পাশ যেতে হচ্ছে বাসুদেবের দাহের কাজ শেষ করার জন্য। বাসুদেবের লাশ ওই চরেরই এক পাশে রাখা। ওই লাশের সাথে 2-3 জন রয়েছে, বাকিরা সবাই লাকড়ি গুছিয়ে লাকড়িতে আগুন দিয়ে সেই আগুন তেতানোর কাজ করছে। যারা কাজ করছে তারা তাদের কাজ তো করে যাচ্ছিল, কিন্তু যারা এই লাশের সাথে রয়েছে তাদের ভেতরে একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো। কারণ রাতের এই সময় এই তাল গাছ এবং এই পাশে মরা তাল গাছটা কেমন যেন গায়ে শিহরণ ধরানোর মতো ভয় দিচ্ছে। কিন্তু আগের কোনো বদনাম এখানে নেই, কোনো বদনাম নেই। বারবার আগুন দেওয়ার পর আগুন নিভে যাচ্ছিল। অনেক কষ্টে আগুন যখন তেতানো হলো, ততক্ষণে আবারও ঝিরঝির বৃষ্টি শুরু। দ্রুত সেই লাশ ওঠানো হলো সেই দাহ কাজ সম্পন্ন করার জন্য, এবং লাশের মুখে আগুন দেওয়া হলো। আগুনের গতি বাড়ানোর জন্য চারপাশ থেকে বাতাস করা হচ্ছে, যাতে আরো দ্রুত গতিতে আগুন জ্বলতে থাকে। বেশ কয়েকজনকে চিৎকার করে বলা হচ্ছিল যে কোনো কিছু একটা কর যাতে বৃষ্টির পানি না পড়ে। কিন্তু বুদ্ধি করে তারা করেছিল কি, যে তাল গাছের ঠিক গোড়ার কাছাকাছি তারা আগুন ধরিয়েছিল, যাতে আবার তাল গাছে আগুন না ধরে, যাতে ভারী বৃষ্টি কিছুটা হলেও কম লাগে। তারা সেই ব্যবস্থা করেছিল। সেই রাতে যখন বাসুদেবের লাশ প্রায় ঘন্টাখানেক ধরে পুড়েছিল, তখন চারপাশে নীরবতা ছেয়ে গিয়েছিল। এক অদ্ভুত ভয় লাগছিল সবার। জোরে বৃষ্টি হয়নি, বৃষ্টি সে অল্পই হয়েছে, কিন্তু ওই দিন সকালে ওই জায়গা থেকে মানুষজন কিছুদিন দূরে থাকতে শুরু করলো, মানে সকাল থেকে দূরে থাকতে শুরু করলো। মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো, এক অদ্ভুত ভয়। কেন জানি মানুষের মনে হতো
ওই তাল গাছের গোড়ায় হয়তো বাসুদেব বসে আছে, এরকম লাগতো মানুষের। রাতের বেলা তো কেউ জ্বরের ভেতর দিয়ে যাবেই না, দিনের বেলায় মানুষের কেমন যেন গা ছমছম করতে লাগলো হুট করেই। অবশ্য গ্রামের বেশ কয়েকজন মোড়ল মাতব্বর বলেছিল যে তোরা কেন এখানে যে এই কাজটা করলি, তোরা তো অন্য জায়গায় করতে পারতি, কিন্তু যা করার তা তো করা হয়ে গেছে। ওই মরা পোড়ানো ছাই কিন্তু সংগ্রহ করতে পারেনি তারা ভালোভাবে। ওই মরা পোড়ানো ছাই ওইখানেই ছিল, বৃষ্টির দাপট বেড়ে গিয়েছিল শেষ রাতের দিকে। অবশ্য তারা সক্ষম হয়েছিল সমস্ত কিছু পুড়িয়ে ছাই করতে। কিছু অংশ তো বেঁচে গিয়েছিল লাশের। কথিত আছে যে ওই বাড়ির বেশ কয়েকজন লোক ওই লাশের কিছু অংশ যা বেঁচে গিয়েছিল পুরেরই, তা ওই তাল গাছের গোড়ায় পুঁতে দিয়েছিল। এই জন্যই বাসুদেবকে নাকি সেখানে মাঝে মাঝে দেখা যায়। সেই উদাম গায়ে ধুতি পরা, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো সময় আধা পোড়া, কোনো সময় একদম পুড়ে যাওয়া, আবার কোনো সময় একদম সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে দেখা যায়। কিন্তু ভয় লাগে। কে দেখেছে না দেখেছে কেউ বলতে পারবে না। এক পোয়াতি মহিলা বলেছিল একবার যে সে যখন এই চরে তার স্বামীর জন্য খাবার এনেছিল, তখন সে দেখতে পেয়েছিল বাসুদেব সেখানে বসে রয়েছে। বাসুদেব নাকি তার কাছে তার স্বামীর জন্য যে খানা সে নিয়ে এসেছিল, সেই খানা নাকি চেয়েছিল খাওয়ার জন্য। ওই পোয়াতি মহিলা প্রচুর ভয় পেয়েছিল। মুক্তা মিয়া তাকিয়ে আছে। এরকম অজস্র কিচ্ছা কাহিনী আছে তালগাছ নিয়ে ওই ঘটনার পর থেকে। উনি ভাবছিলেন কি আসলেই কি এই তাল গাছের গোড়ায় বাসুদেবের শরীরে বাকি অংশ পুঁতে রেখে গিয়েছিল ওরা। গ্রামের মানুষজন কে কি হিসাব করবে তার মুক্তার মিয়া জানে না, কিন্তু মুক্তার মিয়ার হিসাব হচ্ছে একটা লাশ আর বাকি লাকড়ি ঘন্টাখানেকের ভেতরে পুড়িয়ে ছাই করা তো সম্ভব না। মুক্তার মিয়া নিজের কাজ করে গেলেন সেই দিন। রাতেরবেলা মুক্তার মিয়া একটা স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখলেন হাত পোড়া লাশ, তখনও লাকড়ি জ্বলছে, কিন্তু লাকড়ির ভেতরে অত বেশি তাপ নেই, কয়লার মতো অবস্থা। সেই কয়লার মতো অবস্থার উপরে লাশটা হাত পোড়া, কিছু অংশ প্রায় পুড়ে গিয়েছে, কিছু অংশ তখনও রয়েছে। সে হাত পোড়া লাশের সামনে বাসুদেব দাঁড়ানো, এবং সে মুক্তার মিয়ার দিকে তাকিয়ে তাকে বলছে, আমাকে এখান থেকে উদ্ধার কর, আমাকে এখান থেকে উদ্ধার কর। এটাই স্বপ্ন। সকালবেলা তিনি তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী বলল হুজুরকে যায় বলেন। হুজুরকে বলল, হুজুর পানি পড়া দিল, বলল যে ওই গাছ থেকে দূরে থাকবা। একটা তাবিজও দিয়ে দিল হাতের মধ্যে বেঁধে, কোমরে গলায় আর হাতে ততদিনে প্রায় 20টার অধিক তাবিজ মুক্তার মিয়ার। কোনোটা ভাগ্য উন্নয়নের, কোনোটা বিপদ আপদ থেকে রক্ষা করার, কোনোটা সন্তানের জন্য, তো কোনোটা রোগ ব্যারামের জন্য, বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময় বিভিন্ন তাবিজ। মুক্তার মিয়া তার কাজ করেই যাচ্ছেন নিজের মতো করে। 2 দিন পরে একদিন ভোরবেলা মুক্তার মিয়া সহ আরো কয়েকজন কাজ করছিল ওই তাল গাছ থেকে বেশ কিছুটা দূরে। একটা ছেলে দৌড় দিয়ে আসে তাদের কাছে। তো দৌড় দিয়ে আসে এবং সেই ছেলেটা তাদেরকে বলছিল, বাচ্চা ছেলে, অমুক বাড়ির অমুকের বউকে ভূতে ধরছে। তো গ্রামের মানুষের কাছে যখন খবর পৌঁছায় যায়, তারা কাজকর্ম রেখে সেই জায়গায় যে উপস্থিত হয়। এই ঘটনা সেখানেও ঘটল। মুক্তার মিয়া সেইখানে উপস্থিত। মোল্লা বাড়ির এক বউ, নতুন বউ, তাকে ভূতে ধরেছে এবং উঠানে সে নিজের মাথা সমানে ঝাঁকাচ্ছে, এদিক ওদিক নিজের মাথা সমানে ঝাঁকাচ্ছে, আর বারবার বাসুদেবের সন্তানদের নাম ধরে সে ডাকছে এবং সেই সন্তানদেরকে সে গালিগালাজও করছে, থুতু ফেলছে, বিভিন্ন কিছু। কেউ বলে কবিরাজ নিয়ে আসো, কেউ বলে ওঝা নিয়ে আসো, যাকেই আনা হলো সেই এলো। এসে বলল বস, বসে না। আবারও বলল বসতে, বসে না। এবার 2-3জন মিলে সেই মহিলাকে বসালো। মেয়ে, বয়স হবে 13-14, নতুন বিয়ে হয়েছে।
জিজ্ঞেস করা হলো ওঝার তরফ থেকে, মেয়ের ভেতরে কে? উত্তর আসে, সে বাসুদেব। জিজ্ঞেস করলো মেয়েকে সে কিভাবে ধরেছে। সে বলল ও আর ওর যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে গতকালকে সন্ধ্যার সময় ওই চরের পাশ দিয়ে গিয়েছিল। তখন আমার ওকে দিকে ভালো লেগে গেছে, আমি ওর পিছু পিছু আসছি, রাতের বেলা ওর কাছে আসছি। ওকে দেখে আমার খুব মায়া লাগলো, ভালো লাগলো, তাই আমি থেকে গেলাম। কিন্তু আমার দরকার আমার সন্তানদেরকে, ওরা আমাকে ওই জায়গায় কেন রেখে চলে গেছে? তো ওঝা জিজ্ঞেস করলো তোকে কি ওইখানে পুঁতে রেখে গেছিল? সে বললো হ্যাঁ, আমার বাকি অংশ সব ওই জায়গায় ওই ওই তাল গাছের নিচে পোতা। তখন ওঝা তাকে বললো যে তুই কি করলে যাবি বল। সে তখন মুরগি চাইলো, তার লাশ ওখান থেকে উদ্ধার করে পুড়িয়ে দেওয়ার কথা। এই সমস্ত কিছু সে চাইল, তাকে সেই সমস্ত কিছু দেওয়া হবে বলে প্রতিশ্রুত করা হলো এবং বলা হলো যে মাগরিবের সময়, মানে অন্ধকার যখন আসবে সেই সময় আগে যাতে তার লাশ তোলা হয় এবং যেইখানে তার লাশ তোলা হবে ঠিক সেইখানে যাতে ওই মুরগি এবং অন্যান্য খাবার যা তার দরকার তা যাতে রেখে আসে। যেমন কথা তেমন কাজ। মাটি খোঁড়া হলো, 1 হাত মাটি খুঁড়তেই পাওয়া গেল পচে যাওয়া মানব দেহের অংশ। এতটাই বোঝা গেছে যে শুধুমাত্র হাড় রয়েছে, অল্প কয়েকটা হাড়, সম্ভবত শির দ্বারা এবং পায়ের কিছু অংশ। সেই সমস্ত কিছু বের করা হলো। বের করার পরে মাটি আর চাপা দেওয়া হয়নি, সেইখানে সেই খাবার এবং সেই মুরগিটা রাখা হলো। যেই মুহূর্তে মুরগিটা রাখা হলো সেইখানে শুধুমাত্র রাখা হলো, মুরগিটার ডানাটা ওই লোকজনের চোখের সামনে কিভাবে জানি উল্টে গেল, মুরগিটার ঘাড়কে জানি অদৃশ্য অবস্থায় মোটকে দিল, মুরগিটা সেইখানে কষ্ট নিয়ে মরে গেল। লোকজন সেখান থেকে চলে এসছে। এই সমস্ত কিছু সাক্ষী কিন্তু মুক্তার মিয়া নিজে, তিনি দেখেছেন কিন্তু এই ঘটনা সব কিছুর কিন্তু তিনি নিজে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দেখেছেন। কিন্তু তার ভেতরে প্রশ্ন অনেক। মরা মানুষ তা তো শরীর নাই, তো সে খাবে কিভাবে? আর সে কিভাবে মরে যেও এখানে আছে? এই দুইটা প্রশ্ন তা জানা খুব দরকার, এর উত্তর। এই চিন্তা ভাবনা যখন তার মাথার ভেতরে, সে চিন্তা করলো সে সন্ধ্যাবেলা আবার আসবে, কারণ ওই যে সে বলেছে বাসুদেব ওই 13 বছর 14 বছর বয়সী মেয়েটাকে সে যখন পজেস্ট করে সেই সময় সে বলেছিল যে সন্ধ্যার দিক দিয়ে এই চরের পাশ দিয়ে হেঁটে গিয়েছিল, তখন তার ভালো লেগেছে। এই জন্যই মুক্তার মিয়া ডিসাইড করলেন তিনি সন্ধ্যায় এখানে আসবেন। তিনি সন্ধ্যায় এখানে এলেন, সেই দিন না, পরদিন সন্ধ্যায় সেখানে এলেন, তাল গাছের দিকে তাকিয়ে আছেন। ওই দিন সন্ধ্যা কিন্তু আগে নামেনি, সন্ধ্যা কিন্তু সন্ধ্যার সময় এসেছে, কিন্তু সময়টা ছিল আগে, কারণ আকাশ কালো হয়ে এসেছিল। ঝড় বয়ে যাওয়ার আগ মুহূর্তে আকাশ যেভাবে কালো হয়ে যায় ওইভাবে কালো হয়ে গিয়েছিল। মেঘ ওই রকম কালো, চারপাশ আধার, হালকা হালকা বাতাস, ওই বাতাসে হালকা হালকা উড়ে সবকিছু। ওই তাল গাছের পাতাগুলো উঠছে, শব্দ হচ্ছে। তখন মুক্তা মিয়া তাকিয়ে আছে, চিন্তা করছে যে তিনি কি বাসুদেবের নাম ধরে ডাক দিবেন কিনা। নিজের অজান্তে ডাক দিলেন, ও বাসু, কই আসো? তুমি তো থাকো নাকি এইখানে? বেরিয়ে আসো না, দেখি তোমার একটু। এই কথাটা বলার পর গাছের উপরে হাত এবং পা একসাথে রেখে অদ্ভুতভাবে বসা ভঙ্গিতে গাছের আগা থেকে উত্তর দিল বাসুদেব, সেইখানে, আমি এইখানে। মুক্তার মিয়া শরীর না রীতিমতো ঝাঁকি দেয়, ভয়ে আর আতঙ্কে ঝাঁকি দেয়, কারণ এই দৃশ্যটা অস্বাভাবিক। ওই অবস্থায়
সে উল্টো ঝুলে পড়ে এবং বাসুদেব উল্টো ঝুলে পড়ে হাসতে থাকে এবং সে দুলতে থাকে চারপাশে অদ্ভুতভাবে, যেন সে এক প্রেতাত্মা। মুক্ত মিয়া ভয় পায় আর একটা দৌড় দেয়। সে যতক্ষণ পর্যন্ত ওই চরের এলাকার ভেতরে ছিল, ওই ঝড়ো আবহাওয়ার যে বাতাস, সেই বাতাসের সাথে তার কানে বাসুদেবের অর্থাৎ ওই প্রেতাত্মার হাসি তার কানে আসছিল বারবার। তিনি বাড়িতে গেলেন প্রচণ্ডভাবে আতঙ্কিত। তাকে পানি খাওয়ানো হলো, ওই বৃষ্টির ভেতরেই তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর তাকে ঝাড়ল, আর একটা তাবিজ তার গলায় অথবা হাতে উঠল।